নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের নিবেদন লেখক অরিত্র তুহিন দাসের কলমে হোর্ডিং সাহেবের মৃত্যু রহস্য। গল্পটা আপনারা শারদীয় চর্চা 1431-এ পড়েছেন এবং ভালোবেসেছেন। গল্পের সময়কালীন হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের, ব্রিটিশদের বানানো এক রেল কারখানা। সেখানের প্রধান অফিসারের দায়িত্ব নিয়েই আর তার মৃত্যু রহস্য নিয়েই আজকের আমাদের এই নিবেদন। কালের রথচক্রে চাপা পড়ে থাকা সেই শতাব্দী প্রাচীন ডেথ রিপোর্ট সামনে চলে এলো আকস্মিকভাবেই। তারপর জানতে হলে শুনতেই হবে ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলের একদম এক্সক্লুসিভ কন্টেন্ট হোর্ডিং সাহেবের মৃত্যু রহস্য। তাহলে আর দেরি না করে আমাদের আজকের এই নিবেদনটা আপনারা শুনতে থাকুন। বাহ, এখানে মিউজিয়ামও আছে নাকি? বিস্ময় প্রকাশ করে বলল রোহিত রঞ্জন কুমার। হ্যাঁ স্যার, এই কারখানার বয়স 150 বছর পেরিয়েছে। ওই 2009 সালেই তখনই একটা মিউজিয়াম বানানো হয়। দুর্দান্ত সব জিনিসপত্রও রয়েছে। জানি আপনার শিডিউলে নেই, তাও হ্যাঁ একবার আপনাকে রিকোয়েস্ট করব যে সময় করে দেখলে আপনার বেশ ভালোই লাগবে। উত্তর দিল কারখানার প্রধান কার্যপ্রবন্ধক জয়ন্ত হালদার। পূর্ব রেলের এই কারখানা তৈরি হয় 1900 শতকের দ্বিতীয়ার্ধে। বস্তুত ভারতীয় রেলের তৈরি দ্বিতীয় কারখানা এই বিজয়পুর রেল কারখানা। যদিও এই কারখানা যখন তৈরি হয় তখনও ভারতীয় রেল বলে কিছুই ছিল না। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এই কারখানা বানিয়েছিল। রোহিত রঞ্জন কুমার পূর্ব রেলের প্রধান কার্মিক আধিকারিক। রেলের বিভিন্ন প্রধান আধিকারিকদের বছরে একবার অন্তত নিজেদের অধীনে থাকা বিভাগগুলো ঘুরে দেখতে হয়। সেই বার্ষিক পরিদর্শনেই আজ উনি বিজয়পুর রেল কারখানা ঘুরতে এসেছে। তাই নাকি? বলো কি কি আছে ওখানে শুনি। চায়ের কাপটা নামিয়ে আগ্রহ প্রকাশ করল রোহিত রঞ্জন। অনেক কিছুই আছে স্যার, উৎসাহ পেয়ে বলা শুরু করল জয়ন্ত। এই কারখানা যখন তৈরি হয় তখন এখানেই ইট বানানো হতো। সেই ইট এখনও রাখা আছে। তারপর ধরুন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফাইটার প্লেনও এখানে রিপেয়ারিং হতো। কারখানার পাশেই প্লেনের হ্যাঙ্গার ছিল, সেই প্লেনের প্রপেলার এখনও রাখা আছে। সেই সময়কার অনেক কিছু টুলসও রাখা আছে, আর একটা গ্রেনেডও রাখা আছে। সম্ভবত সেটাও ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই সময়কালীন আর কি। আরে বাপরে, ফেটে যাবে না তো? কথাটা বলেই হো হো করে হেসে উঠল রোহিত রঞ্জন। আসলে যখন এই ধরনের আধিকারিক পরিদর্শন হয় তখন প্রতি মিনিটের হিসেবে শিডিউল বানানো থাকে আগে থেকেই। তার থেকে একটুও সময় এদিক ওদিক করা সম্ভব হয় না। কারখানার প্রধান কার্যপ্রবন্ধক হিসেবে জয়ন্ত মাত্র 1 মাস আগেই নিযুক্ত হয়েছে। রোহিত রঞ্জনের পরিদর্শনের শিডিউল যখন তৈরি হয় তখন কোনো একটা কারণে ব্যাপারটা মিস হয়ে গেছিল। এদিকে জয়ন্তর খুব ইচ্ছে রোহিত রঞ্জনকে মিউজিয়াম না দেখিয়ে ছাড়বে না, কারণ এত বড় একটা হেরিটেজের সামনে এসে ঘুরে না গেলে হেরিটেজটাকেই অসম্মান করা হয়। জয়ন্তর অনুরোধের মাত্রাটা একটু বেশি তার জন্যে। ওকে, দেখা যেতেই পারে। 5 মিনিটের তো ব্যাপার, আর ইতিহাসের মাঝে ঘুরে বেড়াতে আমার দারুণ লাগে। চলো যাওয়া যাক। রোহিত রঞ্জন রাজি হয়ে উঠে দাঁড়ালো। নিজের দামি ঘড়িতে সময় দেখে নিয়ে জয়ন্তকে কথাটা বলল। বোঝা গেল যে উনি 1 মিনিটও সময় নষ্ট করতে চাইছেন না। দুজন একসাথেই অফিস থেকে বেরিয়ে এলো। অক্টোবরের মনোরম সূর্যের আলোতে বাইরের পরিবেশটাও বেশ ভালোই লাগছে রোহিত রঞ্জনের। প্রচুর সবুজে ঘেরা কারখানার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রোহিত রঞ্জনের মনকে বেশ প্রশান্ত করে তুলছে। ওরা যখন বাইরে এলো তখন বাইরে অপেক্ষা করছিল 10 অধস্তন কর্মচারী। আধিকারিকরা যখন পরিদর্শন করবে ওরা তাদের সাথে থেকে রিপোর্টগুলো লিখে রাখবে। হেডকোয়ার্টার থেকে এসেছে 3 জন, বাকি 7 জন কারখানারই কর্মী। জয়ন্ত অফিস থেকে 1 মিনিট হাঁটলেই মিউজিয়ামটা ব্রিটিশ পিরিয়ডের 2টো ঘর নিয়ে তৈরি। ঘর দুটো মুখোমুখি দাঁড়িয়ে আছে, মাঝে একটা করিডোর। মিউজিয়ামের প্রধান দরজার বাঁ দিকে স্ক্র্যাপ আর্ট মানে
পরিত্যক্ত জিনিস দিয়ে বানানো বেশ কিছু কলা রাখা আছে, যা কারখানার কর্মীরাই বানিয়ে রেখেছে। পথের পাঁচালীর সেই বিখ্যাত কাশবনের প্রান্তে ট্রেন দেখতে যাওয়ার সিনটাও পরিত্যক্ত ওয়েল্ডিং ইলেকট্রোড দিয়ে বানিয়ে সাজিয়ে রেখেছে একজন রেলকর্মী। করিডোরটার দেওয়াল জুড়ে রং করে জায়গাটাকে সুন্দর করে একটা পুরনো দিনের রেল স্টেশন বানানো হয়েছে। রোহিত রঞ্জনের মনে হলো হঠাৎ করেই যেন ব্রিটিশ পিরিয়ডে চলে এসেছে ও। প্রথমেই বাঁ দিকের ঘরটাতে ঢুকে পড়ল ওরা। এত বছর ধরে কারখানাতে ব্যবহার হয়ে আসা বিভিন্ন টুলস রাখা আছে, যেমন ইট, টং, মানে গরম লোহা ধরার জন্য বেশ বড় আকৃতির চিমটে, হ্যান্ড গ্রেনেড, একটা স্টিম ইঞ্জিনের রেপ্লিকা, প্রপেলার ইত্যাদি। ঐতিহাসিকভাবে মূল্যবান জিনিসগুলোকে সময় নিয়ে দেখতে লাগলেন রোহিত রঞ্জন। জয়ন্ত বেশ খুশি হল। 5 মিনিট সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। তাও পূর্ব রেলের প্রধান কার্মিক আধিকারিক এখনো নিজের মূল্যবান সময় মিউজিয়ামে দিচ্ছেন। বাঁদিকের ঘরে সব দেখা হলে ধীর পদক্ষেপে রোহিত রঞ্জন ঢুকে পড়ল ডান দিকের ঘরে। এখানে কারখানার একদম প্রথম দিকের প্রধান আধিকারিকের ব্যবহৃত চেয়ার, টেবিল, ঘড়ি ইত্যাদি রাখা আছে। দেওয়াল জুড়ে ভারতীয় রেলের সময়ের সাথে পরিবর্তিত হয়ে আসা সব লোগো আঁকা আছে। ঘরের মধ্যে রাখা সব জিনিসকে ঘুরে ঘুরে দেখতে লাগলো রোহিত রঞ্জন। ওর সাথে হেড অফিস থেকে আসা লোকজনও ঘরের মধ্যেই ঘুরে ঘুরে সব দেখছে আর ছবি তুলছে। এমন সময় ঘরের মধ্যে রাখা একটা টেবিলের দিকে নির্দেশ করে হঠাৎই প্রশ্ন করল রোহিত রঞ্জন, এটাতে কি সাহেব রাখে তো? বলার কারণ অবশ্য টেবিলটার আকারের জন্যে। টেবিলটা দেখতে বর্গাকার, কিন্তু প্রত্যেক বাহুর নিচে একটা করে উপবৃত্তাকার অংশ ঝুলে আছে, যেগুলো বর্গাকার অংশের সাথে কবজা দিয়ে লাগানো। হয়তো ওনারাই খেতেন। তবে এই টেবিলে ঝুলে থাকা উপবৃত্তাকার অংশগুলো দেখছেন না, এগুলো কিন্তু বিশেষভাবে তৈরি। এই অংশগুলোকে উপরে তুলে নিচে রাখা ছিটকিনি দিয়ে আটকে দিলে পুরো টেবিলটা একটা গোলাকার আকারে টেবিল হয়ে পুরো সেট হয়ে যাবে। তারপর হাত দিয়ে ইশারা করলে একজন কর্মচারী ঝুলে থাকা উপবৃত্তাকার অংশগুলোকে উপরে তুলে দিয়ে বর্গাকার টেবিলটাকে একটি গোলকের টেবিল বানিয়ে দিল। স্ট্রেঞ্জ। এতক্ষণ পুরো কাণ্ড কারখানা দেখে এবার মুখ খুলল রোহিত রঞ্জন। এটা তাহলে তো মাল্টিপারপাস টেবিল। তোমরা এর ডেসক্রিপশনের জায়গায় শুধু ডাইনিং টেবিল লিখে রেখেছো কেন? আমার তো মনে হয় সাহেবরা এখানে বসে তাসও পেটাতো। স্যার, আপনি ঠিক বলেছেন। উত্তরটা এলো পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীর মুখ থেকে, যে টেবিলটাকে গোলাকার বানিয়ে দিয়েছিল। এই টেবিলের নিচে একটা ড্রয়ারও আছে, ওটা থেকে এক প্যাকেট তাসও পেয়েছি। তাই নাকি? কই, আমি তো জানতাম না। কর্মচারীটি কোনো উত্তর দিল না। জয়ন্ত এই কারখানায় পোস্টিং নেওয়ার পরে মিউজিয়ামে প্রায়ই আসে। টেবিলটা পাওয়া যায় পুরনো একটা ক্যান্টিন থেকে গত বছর। শুধু ঝাড়পোছ করেই মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছিল এতদিন। উপবৃত্তাকার অংশগুলোকে উঠিয়ে আটকাবার ছিটকিনিটা ভেঙে যাওয়ার কারণে ওগুলো ঝুলেই থাকত। জয়ন্ত প্রথমবার মিউজিয়াম দেখতে এসে এই টেবিলটাকে অভিজ্ঞ কার্পেন্টার দিয়ে ঠিক করায়। তাসের প্যাকেটটা কোথায় এখন? একটু রেগেই যেন প্রশ্নটা করল জয়ন্ত। কর্মচারীটা ভয়ে ভয়ে তাসের প্যাকেটটা বার করে আনলো নিচে রাখা একটা ছোট্ট কুটুরি থেকে। তারপর সেটা জয়ন্তর হাতে দিয়ে দিল। জয়ন্ত একটু যেন অবাক হলো। এই কুটুরিটা ওর আগে চোখে পড়েনি। অথচ রিপেয়ারিংয়ের জন্য যখন কার্পেন্টারি শপে পাঠানো হয়েছিল, তখন যতদূর মনে পড়ছে টেবিলের নিচে কিছুই ছিল না। তাসের প্যাকেটটা চামড়ার তৈরি। প্যাকেটটা খুলে তাসগুলো বার করে আনলো জয়ন্ত। প্রত্যেকটা তাসই দারুণ কন্ডিশনে আছে। দেখলে মনে হচ্ছে একেবারে নতুন কেনা। আরে, এটা কি নতুন তাস নাকি? এত ভালো কন্ডিশনে আছে। রোহিত রঞ্জন বেশ কিছু তাস নিজের হাতে নিয়ে দেখতে দেখতে বলল। জয়ন্ত একটু হাসল। না স্যার, নতুন না। এই কার্ড বক্সটার গায়ে দেখুন কোন বছরে তৈরি সেটা কিন্তু লেখা আছে। 1905 সালের তৈরি এই তাসটা। রোহিত রঞ্জন যেন বিশ্বাস করতে পারছিল না তাসটা এত পুরনো। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হঠাৎ করে একটা প্রশ্ন করে ফেলল। এই জয়ন্ত,
তুমি তাস খেলতে পারো? হ্যাঁ মানে ওই স্যার আর কি, ওই কলেজে পড়ার সময় খেলতাম। আচ্ছা কেন বলুন তো? না, তাহলে আজ রাতে ভাবছিলাম এই তাসটা দিয়ে কিছু একটা খেলবো। আসলে 100 বছর আগের তাস দিয়ে খেলার কথা ভাবতেই আমার কেমন যেন রোমাঞ্চ হচ্ছে। কথাটা বলতে বলতে সবকটা তাস নিজের হাতে নিয়ে নিল রোহিত রঞ্জন। হ্যাঁ স্যার, তা তো হতেই পারে। জয়ন্ত কথাটা বলল ঠিকই, কিন্তু ওর মনে একটা দুশ্চিন্তা খেলা করলো। আচ্ছা কখন খেলবেন স্যার? আপনি কি আজ রাতে ফিরছেন না কলকাতায়? রোহিত রঞ্জন কলকাতা থেকে গাড়িতেই বিজয়পুর এসেছে। সারাদিন কারখানা ঘোরার পর বিকেলে রেলওয়ে অফিসার্স ক্লাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে সন্ধেবেলায় কলকাতা ফিরে যাওয়ার কথা রোহিতের। এখন উনি যদি তাস খেলতে চান তাহলে ওনার শিডিউল পরিবর্তন করতে হবে, আর এই কথাটা ভেবেই একটু চিন্তায় পড়ে গেল জয়ন্ত। ডিনারের পরে খেলা যেতেই পারে, তাই না? আপনি কি আজ তাহলে এখানেই থেকে যাবেন? জয়ন্তর কথা শুনে যেন অবাক হলো ওর বস। বলল, মানে আমার তো রাতে এখানেই থাকার কথা। কেন, তুমি জানো না? এবার একটু ভ্যাবাচাকা খেয়ে গেল জয়ন্ত। হাতে রাখা প্রোগ্রাম চার্টে একবার চোখ বুলিয়ে নিয়ে দেখল, সত্যি রোহিতের ফিরে যাবারই তো কথা। আর তাছাড়া বড় আধিকারিকরা রাতে থাকতে এলে অফিসার্স ক্লাবে যে ঘরটায় রাখা হয় সেটাও সেভাবে রেডি করা নেই। এখন এই ভদ্রলোক যদি গো ধরে বসেন যে উনি রাতে থাকবেন, তাহলে বিস্তর ঝক্কি পোহাতে হবে জয়ন্তকে। প্রথমেই রাতের খাবার রেডি করতে হবে, ভিআইপি স্যুটটা রেডি করতে হবে, ওর নিজের সমস্ত প্ল্যানকে ক্যান্সেল করে দিতে হবে যেগুলো ও রাতে করবে বলে ঠিক করে রেখেছিল। অবশ্য শুধু ওর প্ল্যানই যে ক্যান্সেল হবে সেটা না, কারখানার ছোট বড় মাঝারি সমস্ত আধিকারিকদেরও রাতের প্ল্যান ক্যান্সেল হবে। কি করবে না করবে সেটা মাথা নিচু করে ভাবতে লাগলো জয়ন্ত। হঠাৎ করেই কি একটা মনে হতে রোহিত রঞ্জনের দিকে তাকাতে গিয়ে জয়ন্ত যেন ভিড়মি খেল। ঘরের মধ্যে সবাই যেন হাওয়া হয়ে গেছে, আর ঘরটাও কেমন যেন বদলে গেছে। তাছাড়া হালকা গোলাপি রঙের দেওয়ালে কে যেন গাঢ় লাল রং করে দিয়েছে। প্রচন্ড অবাক হয়ে জয়ন্ত চোখ বড় বড় করে ঘরটাকে দেখতে লাগলো। জয়ন্তকে সব থেকে বেশি টেনশনে ফেলে দিল পূর্ব দিকের দেওয়ালে ঝোলানো ভারতের ম্যাপটা। স্বাধীনতার পরে ভারত সরকার প্রথম যে ম্যাপটা বিভিন্ন সরকারি অফিসে পাঠিয়েছিল সেটা এই দেওয়ালে টাঙানো ছিল। এখানে মিউজিয়াম তৈরি হচ্ছে শুনে একজন সংগ্রাহক ব্যক্তিগত সংগ্রহ থেকে ম্যাপটা পাঠিয়েছিল। এখন সেই জায়গায় একটা অন্য ম্যাপ লাগানো, আর তার শিরোনামে বড় বড় করে লেখা আছে ম্যাপ অফ ব্রিটিশ ইন্ডিয়া, সাল 1914। চোখে মুখে প্রবল বিস্ময় নিয়ে জয়ন্ত ম্যাপটার দিকে এগিয়ে গেল। একটা বিশাল বড় কাগজের ওপর কালো কালি দিয়ে আঁকা রয়েছে অবিভক্ত ভারতের ম্যাপ, যার পশ্চিমের রেঙ্গুন থেকে পূর্বে আফগান ভূমি একদা ব্রিটিশ সাম্রাজ্যের গর্বের মুকুটমণি। বেশ কিছুক্ষণ ধরে ম্যাপটা দেখতে লাগলো জয়ন্ত। এর আগে যে ম্যাপটা এখানে লাগানো ছিল সেটা দেখলেই বোঝা যেত যে অনেক পুরনো দিনের ম্যাপ, কিন্তু এই ম্যাপটা যেন সদ্য ছাপিয়ে আনা হয়েছে। এই ম্যাপটা এখানে কে লাগালো? প্রশ্নটা বেশ জোরেই করলো জয়ন্ত, কিন্তু কোনো উত্তর পেল না। ওর আওয়াজটাই ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। উত্তর পেল না দেখে এবার ম্যাপ থেকে চোখ সরিয়ে বাকি ঘরটার দিকে নজর দিতেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। 2022-এর মিউজিয়াম হঠাৎ করেই যেন বদলে গেছে কম করেও 100 বছর আগের একটা অফিসে। যেসব কর্মচারী ও কার্মিক আধিকারিক রোহিত রঞ্জন কুমারকে নিয়ে মিউজিয়ামে ঢুকেছিল জয়ন্ত, তারা কেউ আর ঘরে দাঁড়িয়ে নেই, শুধু দাঁড়িয়ে আছে জয়ন্ত। কারখানার প্রথম আধিকারিকের বসার যে টেবিল চেয়ারটা ঘরে রাখা ছিল সেই টেবিলটাতে হঠাৎ করেই অনেকগুলো ফাইল এসে জুড়ে বসেছে, আর তার সাথেই গোটা চারেক পেন, কালির দোয়াত, পাইপ ইত্যাদি। চেয়ারটাতে কেউ বসে না থাকলেও ওটা অন্য একটা দিকে ঘুরে গেছে। ঘরের তাপমাত্রারও যেন পরিবর্তন ঘটেছে। কুলকুল করে বয়ে চলা এসির ঠান্ডা হাওয়াটা আর বইছে না,
কারণ মাথার উপরে রাখা লোহার ফ্যানটা ঘুরতে শুরু করে দিয়েছে। এই প্রাচীন সিলিং ফ্যানটাই মিউজিয়ামে লাগানোর সময় একবার চালানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা তখন চলেনি। তবে সবথেকে বেশি পরিবর্তন হয়েছে ঘরের দেওয়ালে। সাধারণত সরকারি অফিসে বিভিন্ন বিভাগে প্রধান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নাম ও তাদের কাজ করে যাওয়ার সময়ের বিবরণ একটা কাঠের ফলকের ওপর লিস্ট আকারে লেখা থাকে। একে বলে সাকসেশন বোর্ড। রেল কারখানার দায়িত্বে থাকা প্রধান কার্যপ্রবন্ধকের সেই ফলকগুলো জয়ন্তর অফিসে ওর চেয়ারের পিছনের দেওয়ালে টাঙানো থাকে। প্রতিটা বোর্ডে 15 জনের নাম লেখার জায়গা আছে। জয়ন্ত 54 নম্বর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তাই ওর নাম 4র্থ বোর্ডে লেখা থাকে। কিন্তু এই মুহূর্তে ওর চোখের সামনে যে বোর্ডটা দেওয়ালে টাঙানো আছে সেটা হলো প্রথম বোর্ডটা। এই বোর্ডের শেষ নাম লেখা আছে মিস্টার জন হোর্ডিং, শুরু 1911, শেষ লেখা নেই। হঠাৎ করে পুরো ব্যাপারটা বুঝতে পেরে জয়ন্তর সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। ও বুঝতে পারল কোনো এক অজ্ঞাত কারণে 2022 থেকে 1911 পরবর্তী সময়ে এসে পড়েছে ও। সালটা সম্ভবত 1914, কারণ দেওয়ালে ঝোলানো ম্যাপ সেই দিকেই ইঙ্গিত করছে। এবার ঘরের আলোর দিকে নজর পড়ল ওর। ঘরে একটা কৃত্রিম আলোর ব্যবস্থা থাকলেও সেটা এখন বন্ধ আছে। 2টো জানলা আছে যেগুলো 2019-এ পুরো বিল্ডিংটা সেন্ট্রাল এসি করার সময় সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জানলা 2টো খোলা। এখন সূর্যের আলো এসে পড়েছে ওই 2টো থেকে, তাতেই ঘরের সব দেখা যাচ্ছে। ঢোক গিলল জয়ন্ত। ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। ওর মনে হলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাওয়া দরকার। ভাগ্য ভালো যে দরজাটার অবস্থান পরিবর্তন হয়নি, ওটা এক জায়গাতেই আছে। কিন্তু পালাবার চেষ্টা করতেই জয়ন্ত বুঝতে পারল পালাবার রাস্তা নেই। কেউ যেন ওর পা 2টো মাটিতে গেঁথে দিয়েছে। আর ঠিক সেই সময় দরজার বাইরে একটা বুটের আওয়াজ পেল জয়ন্ত। আতঙ্কে সেদিকে ঘাড় ঘোরাতেই দেখতে পেল এক লাল মুখ সাহেব এসে দাঁড়িয়েছে দরজার সামনে। সাহেবের পিছনে একজন ভারতীয় দাঁড়িয়ে, হাতে একটা সাদা কাপড় নিয়ে। সাহেব দরজার সামনে দাঁড়াতে লোকটা এসে সাহেবের জুতো মুছে দিল। লাল মুখে সাহেবকে জয়ন্তের চেনা চেনা লাগলো। নেটিভ লোকটা যখন সাহেবের জুতো মুছছিল তখন সাহেবের দিকেই এক দৃষ্টে তাকিয়ে থাকলো জয়ন্ত। হঠাৎ করেই সাহেবের পরিচয়টা ওর মনে পড়ে গেল। ইনি সম্ভবত মিস্টার জন হোর্ডিং, সাকসেশন বোর্ডের শেষ নামের মালিক। এর নামে রেল কলোনিতে রেলের একটা ইনস্টিটিউট আছে। ওখানেই এক বিশাল তৈলচিত্রতেও একে দেখেছেন জয়ন্ত। মিস্টার হোর্ডিং ঘরে ঢুকে নিজের চেয়ারে বসল। গলার বোতামটা খুলে দিয়ে ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর টেবিলে ঢাকা দেওয়া জলের গ্লাস থেকে পুরো জলটা খেয়ে নিয়ে একটা ঢেকুর তুলল। তারপর উঠে দাঁড়িয়ে পায়চারি করা শুরু করল। জয়ন্তর মনে হলো হোর্ডিং ওর উপস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল না, কারণ এই মুহূর্তে জয়ন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হোর্ডিংয়ের ঠিক সামনেই। হোর্ডিং বেশ কিছুক্ষণ ঘরের ফাঁকা জায়গায় হাঁটাচলা করতে লাগলো। তারপর হঠাৎ করেই পায়চারি থামিয়ে ঘরের অপর প্রান্তে রাখা একটা টেবিলের কাছে অগ্রসর হলেন। জয়ন্ত এতক্ষণ ঘরের বাকি জিনিসের ওপর নজর দেওয়ার সময় পায়নি। হোর্ডিংকে ঢুকতে দেখে ও নিজের পুরো নজর ওই দিকেই দিয়ে রেখেছিল। এবার অবাক হয়ে দেখল মিউজিয়ামে যে বিচিত্র বর্গাকার টেবিলটা রাখা ছিল সেটা এই ঘরের মাঝামাঝি রাখা আছে। উপবৃত্তাকার অংশগুলো ঝুলে আছে আর 4টে ছোট টুল রাখা আছে চারপাশে। হোর্ডিং একটা টুলে গিয়ে বসলো। জয়ন্ত যেখানে দাঁড়িয়ে আছে তার মুখোমুখি টুলটাতেই বসলো ও। তারপর টেবিলের নিচে হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলো। অবশেষে না পেয়ে হঠাৎ করেই যেন সোজা জয়ন্তর দিকে তাকালো। জয়ন্তর মনে হলো লালমুখ ইংরেজ ওকে দেখতে পাচ্ছে এবার। Oh, you have my cards, boy. Let's play. হোর্ডিং সরাসরি জয়ন্তের দিকে তাকিয়ে কথাটা বলল। হোর্ডিং এর তাকানোয় জয়ন্তর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। হোর্ডিংকে এবার টেবিল থেকে উঠে আসতে দেখছে জয়ন্ত।
হোর্ডিং আর জয়ন্তের মধ্যে দূরত্ব কমতে কমতে 1 হাতেরও কম এখন। লালমুখো সাহেবটার নিঃশ্বাস যেন শুনতে পারছে জয়ন্ত। ওর কানে যেন তালা ধরে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, শরীরের তাপমাত্রাও যেন বাড়তে শুরু করে দিয়েছে। Give it to me, boy. Give it to me. বলে জয়ন্তর হাত থেকে কার্ডগুলো প্রায় ছিনিয়ে নিল হোর্ডিং। আর তখনই জয়ন্তর চারপাশের পরিবেশ আবার বদলে গেল। জয়ন্ত যেন ফিরে এসেছে 2022-এর মিউজিয়ামে। পাশেই দাঁড়িয়ে আছে রোহিত রঞ্জন ও আরও সব কর্মচারীরা। হোর্ডিংয়ের ছিনিয়ে নেওয়া তাসগুলো এখন রোহিত রঞ্জনের হাতে। এসির ঠান্ডা হাওয়া জয়ন্তর শরীরের তাপমাত্রাকেও যেন চট করে নামিয়ে আনলো। তুমি ঘামছো কেন? রোহিত রঞ্জনের প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না জয়ন্ত। স্পষ্ট বুঝতে পারল সাদা শার্টের ভিতরে পুরো শরীরটাই ভিজে একাকার হয়ে গেছে। তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? তাহলে রেস্ট নাও প্লিজ। রোহিত রঞ্জনের গলায় উদ্বেগের সুর। জয়ন্ত বুঝতে পারল না ও কি করে বলবে যে জাদু বলে 100 বছরেরও আগের কারখানায় ফিরে গিয়েছিল ও। শেষে, স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলে মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা নিজের চেম্বারে গিয়ে ঢুকল। ওয়াশরুমে বেশ কিছুক্ষণ ধরে চোখে মুখে জল দিয়ে পুরো ব্যাপারটা মনে করার চেষ্টা করল। ঘটনাটা স্বপ্নের মতন মনে হলো জয়ন্তর, কিন্তু ও বুঝতে পারল এ সাধারণ স্বপ্ন না। যা দেখেছে তার পুরোটাই মনে আছে ওর। সাধারণ স্বপ্ন হলে সেটা এতক্ষণ মনে থাকার তো কথা না। একটু ধাতস্থ হয়ে ওয়াশরুম থেকে চেম্বারে ঢুকে জয়ন্ত দেখল যে ওর ঘরের সোফায় বসে আছে রোহিত রঞ্জন, আর তার পাশে দাঁড়িয়ে আছে কারখানার হেলথ ইউনিটের আধিকারিক ডক্টর প্রবীণ সোম। জয়ন্তকে ওই অবস্থায় দেখে রোহিত রঞ্জনের মনে হয়েছিল সবকিছু ঠিক নেই। উনি সাথে সাথেই ডাক্তারকে খবর দিয়ে জয়ন্তর চেম্বারে চলে আসেন। সারাদিনের পরিদর্শনের শিডিউল আপাতত স্থগিত করে রাখা হয়েছে। জয়ন্তর শারীরিক অবস্থার উপরে পুরো ব্যাপারটা নির্ভর করবে। ডাক্তার সোম প্রাথমিক পরীক্ষার পর জয়ন্তকে জানালেন যে সেরকম ভয়ের কিছুই নেই। কোনো একটা কারণে ব্লাড প্রেশারের হেরফেরের জন্য ওরকম হয়েছিল। জয়ন্ত কোনো কথাই বলছিল না, এমনিতে একটু চুপচাপ ধরনের মানুষও। আর এই অবিশ্বাস্য ঘটনার পরে আরও যেন চুপচাপ হয়ে গেছে। ওয়েল, তাহলে তুমি রেস্ট নাও, আমি ওদের নিয়ে বাকি পরিদর্শনগুলো সেরে নিই। রোহিত রঞ্জন সোফা থেকে উঠে দাঁড়ালো। জয়ন্ত নিজের চেয়ার থেকে উঠে পড়ল এবার। না না স্যার, রেস্ট নেওয়ার মতন কিছুই হয়নি, আমি এখন ঠিক আছি। আসলে সত্যি বলতে কি আমার খুব খারাপ লাগছে যে আপনার এতগুলো সময় নষ্ট হয়ে গেল। হঠাৎ করেই যে আমার কি হলো না স্যার, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আরে ইটস ওকে, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তারপর অফিসার্স ক্লাবে লাঞ্চের সময় দেখা হবে, কেমন? বলে রোহিত রঞ্জন ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরেই অপেক্ষা করছিল বাকি লোকজন। ওরা শিডিউল অনুযায়ী এখন রেল হাসপাতালে যাবে। অফিসার্স ক্লাবে লাঞ্চ আরও ঘন্টাখানেক পর। জয়ন্ত যেতে পারছে না বলে ওর নিচে থাকা অন্য একজন আধিকারিককে নিয়ে বেরিয়ে পড়ল রোহিত রঞ্জন। লাঞ্চের জন্য অফিসার্স ক্লাবে গিয়েই অনেকটাই সুস্থ বোধ করল জয়ন্ত। কিন্তু যে ঘটনাটা ও দেখেছে সেটার ব্যাখ্যা কিছুতেই খুঁজে পেল না ও। জন হোর্ডিংয়ের চেহারাটাই মনে পড়তে লাগলো বারবার করে। অফিসার্স ক্লাবের বয়সও 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু বেশ সুন্দর করেই ব্যবহারযোগ্য করে রাখা হয়েছে ক্লাব হাউসটাকে। স্যার আপনি আজ রাতে তাহলে এখানে স্টে করছেন তো? লাঞ্চ শেষে ক্লাব হাউসের সোফাতে বসে হঠাৎ করেই স্বপ্ন দেখার আগে রোহিতের সাথে যে কথা হয়েছিল সেটা মনে পড়ে যাওয়াতে প্রশ্নটা করে ফেলল জয়ন্ত। হেসে উঠল রোহিত। আরে না না, আমি তো মজা করছিলাম, রাতে থাকার কোনো প্রশ্নই নেই। তারপর হঠাৎ করে চোখ বড় বড় করে প্রশ্ন করল রোহিত, মাই গড, আমি রাতে থাকবো এটা শুনে কি তোমার শরীর খারাপ হয়ে গেছিল? না না স্যার, একদম নয়। লজ্জায় পড়ে তড়িঘড়ি জবাব দিল জয়ন্ত। আসলে কদিন ধরে খাওয়া দাওয়াটা না একদম টাইম মতন হচ্ছে না, সেই কারণেই আর কি। এরপর দুজনেই কাজের কথা শুরু করে দিল। লাঞ্চের পর একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে
বিকেল 4:30 নাগাদ কারখানা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রোহিত রঞ্জন কুমার তার অধীনস্থ কর্মচারীদের নিয়ে। সাধারণত সন্ধে 7টা অবধি অফিসে থাকে জয়ন্ত। প্রথমে ওর প্ল্যান ছিল যে রোহিত রঞ্জন বেরিয়ে যাবার পরেই ও নিজের বাংলোতে ফিরে যাবে, কিন্তু সকালের ঘটনার প্রেক্ষিতে প্ল্যান চেঞ্জ করে হেড অফিসের লোকজন অফিসার্স ক্লাব থেকে বেরিয়ে গেলে জয়ন্ত কারখানাতে ফিরে এলো। নিজের চেম্বারে ঢুকেই ডেকে পাঠালো টেবিলের নিচ থেকে তাস খুঁজে পাওয়া কর্মচারীটাকে। লোকটা ঘরে ঢুকতেই বেশ কড়া ভাষায় প্রশ্ন শুরু করলো জয়ন্ত। তাসের প্যাকেটটা পেয়ে আমাকে আগে দাওনি কেন? লোকটা উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারখানার সর্বোচ্চ আধিকারিক হিসেবে কারখানায় কি ঘটছে তার পুরোটাই নখদর্পণে থাকা উচিত জয়ন্তের। সেখানে এরকম একটা অ্যান্টিক জিনিস পেয়েও সেটা জয়ন্তকে না জানানো বস্তুত অপরাধের মধ্যেই পড়ে। তোমাকে একটা প্রশ্ন করলাম তো, বলো ওটা সম্বন্ধে আমাকে না জানানোর কারণটাই বাকি। ভুল হয়ে গেছে স্যার। উত্তর দিতে গিয়ে লোকটার গলা কেঁপে উঠল। বেচারা বেজায় ভয় পেয়েছে বুঝতে পারল জয়ন্ত। ভুল নাকি ইচ্ছাকৃতভাবে করেছো? আর কবে পেয়েছো ওটা? গলার স্বর এবার একটু নামিয়ে আনলো জয়ন্ত। আগে স্যার, কাল মানে গতকাল টেবিলটা ঝাড়পোছ করার সময় ওটা পাই। আমি তখনই ওটা নিয়ে আপনার কাছে এসছিলাম, কিন্তু আপনি চেম্বারে ছিলেন না। তারপর তো আজ সকালে আপনি ওখানেই গেলেন, তখনই আমি ভাবলাম ওটা আপনাদের দেখিয়ে দিই। মাথা নিচু করেই লোকটা উত্তর দিল। জয়ন্ত বুঝতে পারল লোকটা সত্যি বলছে, কারণ গতকাল বিকেলে ও বেশ কিছুক্ষণের জন্য চেম্বারে ছিল না। আজকের পরিদর্শনের জায়গাগুলোতে নিজে ঘুরে ঘুরে দেখছিল সব। আরে ব্যাপারটার গুরুত্ব বুঝবে তো নাকি? 100 বছরের পুরনো তাস, এটা অ্যান্টিক জিনিস ভাই। একটা ফোন করে তো তোমার আমাকে জানানো উচিত ছিল, তাই না? সরি স্যার, আর হবে না। ঠিক আছে, তাসের প্যাকেটটা এখানে রেখে দিয়ে তুমি এখন আসতে পারো। লোকটা তাসের প্যাকেটটা হাতে করেই এসেছিল জয়ন্তর চেম্বারে। এবার সেটা টেবিলে রেখে জয়ন্তকে গুড নাইট জানিয়ে লোকটা বেরিয়ে গেল। টেবিলের ওপর আদ্যিকালের তাসের প্যাকেটটা দেখে জয়ন্তর একটা মিশ্র অনুভূতি হলো। তাস হাতে নিয়ে সকালে দেখা স্বপ্নটা ও ভুলতে পারেনি এখনো। এদিকে বারবার মন বলছে প্যাকেটটা খুলে আবার তাসগুলো বার করে দেখতে, কিন্তু আজ তাসের প্যাকেটটা ছুঁয়ে দেখার সময় পেল না জয়ন্ত। হঠাৎ করেই মিসেসের থেকে একটা এমার্জেন্সি ফোন পেয়ে তড়িঘড়ি বাংলোতে ফিরে গেল জয়ন্ত। বাড়ির সমস্যাটা মিটতে মিটতে 11টা বেজে গেল। ডিনারের পর সব অধীনস্থ আধিকারিকদের নিয়ে টেলিফোনে একটা ছোট্ট মিটিং করে তারপর ঘুমোতে যায় জয়ন্ত। আজও তার অন্যথা হলো না। সকালের পরিদর্শনের ব্যাপারে আজকের মিটিংটা করল। মিটিং শেষ হবার পরে ফোন কাটতে যাবে এমন সময় কারখানার বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক কুণাল সেন একটা প্রশ্ন করল জয়ন্তকে। স্যার, কাল সকালে কি একবার আপনার বাড়ি আসা যাবে? হ্যাঁ, সে তো সবসময়ই যাবে, তবে বিশেষ কি কোনো দরকার ছিল? আসলে আজ একটা টেন্ডার ফাইল ঘাঁটতে গিয়ে বেশ কিছু পুরনো নথির সন্ধান পেয়েছি। বিশেষ কিছু না, তবে তার মধ্যে দু একটা স্বাধীনতার আগের কাগজ আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আপনি যে বাংলোতে থাকেন তার লাইব্রেরি বানানো হয়েছিল 1921-এ। ওটার বিল পেয়েছি জানেন। কুণাল খুব উৎসাহিত হয়ে জানালো, তা তুমি কি কাল সেই লাইব্রেরিতে এসে ঠিকঠাকভাবে তৈরি হয়েছিল কিনা 100 বছর আগে সেই বিষয়ে কি তুমি তদারক করবে নাকি গো? প্রশ্নটা করে বেশ জোরেই হেসে উঠল জয়ন্ত। ফোনের ওপাশে থাকা কুণাল যেন একটু অপ্রস্তুত হলো। না না স্যার, আসলে 100 বছরের পুরনো ঘর এখনো টিকে আছে, সেটাই দেখতাম আর কি। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে অফিস যাওয়ার আগে একবার এসো। এমনিতেও ওই ঘরটা বহুদিন হয়েছে যে খোলা হয়নি। আজকাল তো আর মোবাইল ছাড়া কিছুই দেখার সময় পাই না। তবে একটা জিনিস কি জানো, এই রেল কলোনি কারখানা পুরোটাই তো 150 বছরের পুরনো। তুমি যে চেম্বারে বসে কাজ করো সেটাই তো 1943-এ তৈরি হয়েছিল। আমি জানতাম না স্যার। ঠিক আছে, কাল সকালেই আসবো। শুভরাত্রি স্যার। শুভরাত্রি কুণাল। ফোনটা কেটে দিয়ে মোবাইলটা রেখে দিল টেবিলে। মিনিট 5 বসে থাকার পর হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে লাইব্রেরি ঘরের দিকে হাঁটা দিল জয়ন্ত।
লাইব্রেরিটা বাংলোর এক প্রান্তে বানানো হয়েছিল। ঘরটাতে একটা বড় জানলা আছে, যেটা দিয়ে বাড়ির ভিতরের বাগানের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ও এখানে আসার পরে ওই ঘরটা একবার মাত্র খোলা হয়েছিল। দেওয়াল জুড়ে বইয়ের তাকের বেশিরভাগই খালি বর্তমানে। ঘরটাকে দেখে মৃতপ্রায় রোগীর মতন লেগেছিল জয়ন্তর। আজ রাতে ঘরটাতে ঢুকে আলো জ্বালানোর পর জয়ন্তর মনে হলো রোগীটা মরে গিয়ে তার কঙ্কাল বেরিয়ে এসেছে। অনেক দিন ধরে বন্ধ থাকার জন্য ঘরের ভেতরে যে গুমোট ভাবটা ছিল সেটা বেরিয়ে যেতে বেশ কিছুক্ষণ সময় নিল। কি করতে যে এত রাতে এখানে এলো ও নিজেই জানে না। তাই বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে একটু ধুলো আর ঝুল নিজের হাতেই পরিষ্কার করে শেষে একটা শেলফের সামনে গিয়ে দাঁড়ালো। অন্য সব শেলফ থেকে এই শেলফটা বেশ ভর্তি। এখান থেকে উঁকি মারছে বেশ কিছু বাঁধানো বই। সেগুলো সব বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার হ্যান্ডবুক বা ম্যানুয়াল। নাম দেখে বুঝতে পারলো যে বেশিরভাগ যন্ত্রই আর ব্যবহার হয় না, আর বেশিরভাগ যন্ত্রকেই ও চেনে না। জয়ন্ত বইগুলো নামিয়ে নামিয়ে দেখছিল। হঠাৎ করেই একটা অন্যরকম বই দেখে বেশ আগ্রহ ভরে সেটা নামিয়ে রিডিং টেবিলে রাখল। এটা ঠিক বই না, তবে অনেকগুলো কাগজকে বাঁধিয়ে বইয়ের আকার দেওয়া হয়েছে। পাতাগুলোর অবস্থা বেশ খারাপ। প্রথম পাতায় হাতে লেখা কনফিডেন্সিয়াল, তারপরের পাতায় লেখা মিস্টিরিয়াস ডেথ রিপোর্ট অন চার্লস স্টুয়ার্ট, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিজয়পুর ওয়ার্কশপ। ব্যাপারটা খুব কৌতূহল তৈরি করল জয়ন্তর মনে, কারণ ওই নামের কোনো ব্যক্তির নাম ও সাকসেশন বোর্ডে কখনো দেখেনি। জয়ন্ত জানত কারখানার শুরুর দিনগুলোতে কারখানার চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টটা স্বাধীনতার পরে নাম পরিবর্তন হয়ে প্রধান কার্যপ্রবন্ধক হয়েছে, কিন্তু স্টুয়ার্ট নামে যে কেউ কখনো এই পোস্টে ছিল না সে ব্যাপারে জয়ন্ত শিওর। তাই নিজের কর্মক্ষেত্রের অচেনা পূর্বপুরুষের রহস্য মৃত্যুর দলিলকে পড়ার ব্যাপারে জয়ন্ত বেশ আগ্রহী হয়ে উঠল। লাইব্রেরি বন্ধ করে রিপোর্টটার ধুলো ঝেড়ে নিয়ে নিজের ড্রয়িং রুমে চলে এলো জয়ন্ত। চাকরকে ডেকে এক কাপ কফি বানাতে বলে সযত্নে রিপোর্টের পাতাটা উল্টিয়ে দেখতে লাগলো। প্রায় আধ ঘন্টা ধরে রিপোর্ট পড়ে জয়ন্ত বুঝতে পারল এই চার্লস স্টুয়ার্টকে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিজয়পুর ওয়ার্কশপ বলা হলেও দুর্ভাগ্যজনকভাবে ভদ্রলোক এই পোস্টে কখনোই বসেননি। যেদিন ওনার দায়িত্ব নেওয়ার কথা সেদিন বিজয়পুরে এসেই ওনার মৃত্যু ঘটে। জয়ন্ত আরও অবাক হলো জানতে পেরে যে স্টুয়ার্ট যার জায়গায় দায়িত্ব নিতে এসেছিল সে হলো মিস্টার হোর্ডিং। স্টুয়ার্টের আচমকা মৃত্যুতে হোর্ডিং দায়িত্ব ছেড়ে যেতে পারেননি, এবং ফাইলের একটা চিঠি পড়ে জয়ন্ত বুঝতে পারল পরবর্তী অফিসার না আসা অবধি হোর্ডিংয়ের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল অনির্দিষ্টকালের জন্যে। আরও একটা কাগজ পড়ে জয়ন্তর মনে সকালের দেখা স্বপ্নটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। প্রথম দিকের অনুসন্ধান অনুযায়ী স্টুয়ার্টের মৃতদেহ পাওয়া যায় অফিসার রেস্ট হাউসে। বিজয়পুরে এসে স্টুয়ার্ট ওখানেই উঠেছিল। সেদিন রবিবার ছিল বলে সারাদিন নিজের ঘর থেকে বেরোয়নি। পরের দিন সকালে মৃতদেহ পাওয়া যায় ঘরের ভিতরে। এদিকে ফাইলের মাঝামাঝি জায়গায় এক নেটিভ কর্মচারীর বয়ান অনুযায়ী স্টুয়ার্ট নাকি বিকেলের দিকে কারখানায় এসেছিল, আর সেই সময় হোর্ডিং নিজের অফিসেই ছিল। নেটিভ কর্মচারীটি হোর্ডিংয়ের বেয়ারা হিসেবে কাজ করত। রবিবার থাকা সত্ত্বেও হোর্ডিং কোনো একটা কারণে কারখানায় এসেছিল। নেটিভ লোকটাকেও তাই আসতে হয়েছিল তার সাথে। স্টুয়ার্ট কিছুক্ষণ পরে ঘুরতে আসে কারখানাতে। স্টুয়ার্ট এলে হোর্ডিং নেটিভ লোকটাকে ছুটি দিয়ে দেয়। লোকটার বয়ান অনুযায়ী ও কারখানা থেকে বেরিয়ে যাওয়ার পরে দুই সাহেবের মধ্যে কি কথা হয়েছে সেটাও জানে না। এর পরের রিপোর্টগুলো এই ঘটনাটাকে মিথ্যে বলে প্রমাণ করে, আর রাজ কর্মচারীর বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য নেটিভ কর্মচারীকে দ্বীপান্তরের সাজা দেওয়া হয়। শেষ পর্যন্ত স্টুয়ার্টের মৃত্যুর কারণ অজ্ঞাত বলে নির্ণয় করে ফাইল ক্লোজ করে দেয় পুলিশ।
পুরো রিপোর্টটা পড়া হলে জয়ন্ত বুঝতে পারল আজ রাতে ওর ঘুম আর আসবে না। ওর নিজের কর্মক্ষেত্রে এইরকম একটা রহস্য ঘটে গেছে সেটা ভাবতেই রোমাঞ্চ অনুভব করল। সাধারণত এই ধরনের রহস্য মৃত্যু ব্রিটিশ রাজত্বে খুব স্বাভাবিক ছিল, কিন্তু সেগুলো সব হতো নেটিভ লোকজনের। কোনো ব্রিটিশ রাজকর্মচারীর মৃত্যুর তদন্তকে অজ্ঞাত বলে ফাইল ক্লোজ হতো না। রাত 3টে অবধি রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে শেষে সোফাতেই ঘুমিয়ে পড়ল জয়ন্ত। পরের দিন অফিসে গিয়ে সবার আগে সাকসেশন বোর্ডগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করল জয়ন্ত। স্টুয়ার্টের কোনো উল্লেখ পেল না, আর হোর্ডিংয়ের কার্যকাল ছিল 1910 থেকে 1917। বোর্ডে লিখে রাখা ব্যক্তিদের মধ্যে হোর্ডিংয়ের সময়কালই সব থেকে বেশি। এই ব্যাপারটা জয়ন্ত আগেও খেয়াল করেছিল, কিন্তু তখন ব্যাপারটা একটু খাপছাড়া লাগলেও আজ জয়ন্ত পুরো ব্যাপারটা জানে। ঠিক কী কারণে হোর্ডিংকে এত দিন দায়িত্ব পালন করতে হয়েছিল। 1914তে স্টুয়ার্টকে দায়িত্ব ছাড়ার কথা ছিল হোর্ডিংয়ের, সেটাই বেড়ে গিয়ে 17 সাল পর্যন্ত হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়। পুরো ব্যাপারটা মনে গেঁথে নিয়ে চেয়ারে বসল জয়ন্ত। বসেই চোখে পড়ল তাসের প্যাকেটটা। ওটা এখনো টেবিলের উপরেই আছে। প্যাকেট থেকে তাসগুলো বার করে শফল করে আবার প্যাকেটে রেখে সেটাকে টেবিলে রাখতে গিয়েই হোঁচট খেল জয়ন্ত। জয়ন্ত হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলো একটা ফাঁকা প্রাঙ্গণে। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল জায়গাটা বিজয়পুর কারখানাই, কিন্তু বর্তমান সময়ের না। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আর ঘাবড়ালো না জয়ন্ত। ও এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাতেই বর্তমান সময়ে ওর চেম্বার। জয়ন্ত বুঝতে পারল তাসটাই এসব করছে। 2022-এ যেখানে মিউজিয়াম এই মুহূর্তে, সেখানে কারখানার চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অফিস। এবার কিন্তু ওর চলাফেরা করতে কোনো অসুবিধা হলো না। ধীর পায়ে 100 বছরেরও আগের সময়ের কারখানাকে দেখতে দেখতে কারখানার চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অফিস মানে ওর সময়কালের মিউজিয়ামের দিকে এগিয়ে চলল। কারখানা প্রাঙ্গণে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি দেখতে না পেয়ে জয়ন্ত বুঝতে পারল ও যেদিনে এসে পৌঁছেছে সেটা হয় ছুটির দিন বা রবিবার। সেটা বুঝতে পেরেই ওর মনে পড়ল গতকাল রাতের রিপোর্টটার কথা। স্টুয়ার্ট সাহেব যেদিন কারখানায় এসে মারা গিয়েছিলেন সেদিনও রবিবারই ছিল। তাহলে কি জয়ন্ত? প্রশ্নটা মনে এলেও মাথায় ঢুকতে দিল না ও। অভীষ্ট ঘরটাতে ঢোকার আগে আকাশের সূর্যের দিকে তাকিয়ে সময় বোঝার চেষ্টা করল। পড়ন্ত বিকেলের রোদ বুঝিয়ে দিল যে সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। মিউজিয়ামে ঢুকতে যাবে এমন সময় মাথার উপরে দুটো DH-4 প্লেনকে উড়ে যেতে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। সিনেমার সাদা কালো পর্দায় দেখা প্রথম বিশ্বযুদ্ধের ফাইটার প্লেনগুলো জয়ন্তকে এতটাই অবাক করে দিল যে ও বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে প্লেনগুলোর দিগন্তে মিলিয়ে যাওয়াই দেখতে লাগলো। প্লেনগুলো চোখের আড়াল হতেই নিজে থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জয়ন্তের শরীর থেকে। চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অফিসের দিকে দৃষ্টি ফেরালো জয়ন্ত। দরজা খোলা আছে দেখতে পেয়ে ভিতরে ঢুকে গেল। ঘরটা ফাঁকা, কাউকে দেখতে পেল না ও। গতকালের দেখা ঘরটা ওই রকমই আছে। আলো নেভানো ঘরটাকে আলোকিত করে রেখেছে খোলা জানলা দিয়ে আসা বিকেলের পড়ন্ত রোদ। জয়ন্ত জানতো ও কি দেখতে চাইছে। চেম্বারে ঢুকেই প্রথমে টেবিলে রাখা ডেস্ক ক্যালেন্ডারের দিকে তাকালো। এই ক্যালেন্ডারটাকে ও গতকালই দেখেছে। ব্রিটিশ পিরিয়ডের ক্যালেন্ডার এটা। জয়ন্ত চোখ বুলিয়ে খুঁজে নিল স্টুয়ার্ট সাহেবের মৃত্যুর তারিখটা 17 মে, রবিবার। জয়ন্ত জানে এর পরের দিনই চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে দায়িত্ব নিতে আসা স্টুয়ার্ট সাহেবের নিথর দেহ উদ্ধার হবে অফিসার্স রেস্ট হাউস থেকে। হঠাৎ করেই বাইরে পায়ের শব্দ পেল জয়ন্ত। টেবিলের একপাশে সরে দাঁড়ালো, তবে লুকিয়ে পড়ল না, কারণ ঘরে লুকোনোর কোনো জায়গা নেই। আওয়াজটা দরজার সামনে এসে একটু থামল।
তারপর ঘরে প্রবেশ করলো হোর্ডিং সাহেব। জয়ন্ত বুঝতে পারল দরজায় দাঁড়িয়ে এবারও নিশ্চয়ই নেটিভ কর্মচারীটিকে দিয়ে জুতো সাফ করিয়ে নিয়েছে এই লালমুখ ব্রিটিশ। 100 বছর আগের ঘটনা হলেও ব্যাপারটা জয়ন্তকে যথেষ্ট অনুতপ্ত করল, কারণ 100 বছর পরেও ওকে এই পোস্টেই চাকরি করতে হয়। হোর্ডিং চেয়ারে এসে বসল, আবার উঠে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এই সবই জয়ন্ত আগেই দেখেছে। পরের ঘটনা কি ঘটবে সেটাও ও জানে, কারণ তাসের প্যাকেট এখনো জয়ন্তের হাতেই ধরা আছে। ওটাও হাতে নিয়েই 100 বছর আগের সময় পেরিয়ে এসেছে। হোর্ডিং তাস খেলার টেবিলে বসে তাস খুঁজতে ব্যস্ত। এমন সময় জানলা দিয়ে একটা সাইকেল ঢুকতে দেখে হোর্ডিং উঠে দাঁড়ালো। জয়ন্ত দেখল হোর্ডিংয়ের ভ্রু কুঁচকে গেছে। তাস খোঁজা ছেড়ে দিয়ে লালমুখ সাহেব এবার দরজার সামনাসামনি এসে দাঁড়ালো। দুবার নক করে অপেক্ষাকৃত কম বয়সী এক সাহেব ঘরে প্রবেশ করল। আগন্তুক প্রশ্ন করল, Mr. Holding? Yes, and you? ছেলেটা করমর্দন করার জন্যে হাত বাড়িয়ে দিল। Myself, Charles Stewart. I will take your responsibility from tomorrow. What? But nobody told me that I'll be transferring. হোর্ডিংয়ের গলা একটু চড়ে গেল। আসলে হেড অফিসে আপনার বিরুদ্ধে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট গেছে। আপনি নাকি এখানে নেটিভ ইন্ডিয়ানদের টর্চার করে মেরে ফেলেন। চার্লস স্টুয়ার্ট সরাসরি অভিযোগ জানালো হোর্ডিংয়ের চোখে চোখ রেখে। হো হো করে হেসে উঠল হোর্ডিং। নিজের চেয়ারে বসতে বসতে বলল, Natives? Did you mean that নোংরা কালা আদমি করা? সে কাজ না করলে দু একটাকে ব্রেক্স মেশিনের মধ্যে ফেলে দিই। Yes, right. তাতে কি ক্ষতি হয়েছে রানীর? উল্টে ব্রেক্স গুলো লাল রঙের হয়ে ফেরায়। এই বিল্ডিং গুলো লাল রং করার খরচ কমে যায়। Did you understand, my boy? শিউরে উঠল জয়ন্ত। স্টুয়ার্টের মুখ দেখে বোঝা গেল ব্যাপারটা ওর না পছন্দ। স্টুয়ার্টকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে বসতে অর্ডার করলো হোর্ডিং, কিন্তু ছেলেটা শুনল না। পকেট থেকে একটা চিঠি বার করে সেটা হোর্ডিংয়ের টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, সেই জন্যই আপনার কার্যকাল আজ বিকেলেই শেষ হচ্ছে মিস্টার হোর্ডিং। এরকম ব্যবহার রেল আপনার থেকে আশা করে না। আমি আশা করি ইংল্যান্ডে গিয়ে আপনার জীবন সুখে কাটবে। জ্বলন্ত দৃষ্টিতে চিঠিটার দিকে তাকিয়ে থাকলো হোর্ডিং। বেশ কিছুক্ষণ চিঠিটা ওইভাবেই টেবিলের উপরে পড়ে রইল। মহাভারতের সঞ্জয়ের মতন দাঁড়িয়ে থেকে দুই ব্রিটিশ রাজকর্মচারীর কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে লাগলো জয়ন্ত। শেষে কিছুটা বাধ্য হয়েই হোর্ডিং কাগজটা তুলে নিল হাতে। জয়ন্ত দেখল চিঠিটা পড়তে পড়তে হোর্ডিংয়ের লাল মুখ আরো লাল হয়ে যাচ্ছে। শেষে চিঠিটা ভাঁজ করতে করতে স্টুয়ার্টের দিকে তাকিয়ে একটা হাসি দিল। হাসিটা জয়ন্তর ভালো লাগলো না, কেমন যেন খারাপ অভিসন্ধি আছে হাসিটাতে। হঠাৎ করেই বিয়ারাকে ডেকে বিদায় দিল হোর্ডিং। নেটিভ ছেলেটা একটা সালাম ঠুকে চলে গেল। জয়ন্ত বুঝতে পারল এবার কোনো একটা উপায় স্টুয়ার্টকে খুন করবে হোর্ডিং। কি উপায় করবে সেটাও জানে না। রিপোর্টেও সেরকম কিছু লেখা নেই। Okay, Stuart. Please sit here. হোর্ডিংয়ের গলা হঠাৎ করেই মাখনের মতো নরম হয়ে গেল। কি করা যাবে? এখন আমরা রানীর চাকর, উনি যা বলবেন তা শুনতে হবে। আমার এই বেয়ারাটাকে চা বানাতে পারে না, না হলে ওকে আটকে রেখেই তোমার জন্য চা বানাতে বলতাম। বাট তুমি সেটা গ্রহণ করবে না। I know that. হয়তো হেড অফিসার রিপোর্ট করে দিতে যে হোর্ডিং একজন নেটিভকে রবিবার ডেকে এনে কাজ করাচ্ছে। স্টুয়ার্ট কিছুই বলল না, ওইভাবেই দাঁড়িয়ে থাকলো। জয়ন্ত বুঝতে পারল যে হোর্ডিংয়ের কোনো কথাকেই পাত্তা দিচ্ছে না স্টুয়ার্ট। হোর্ডিংও ব্যাপারটা বুঝতে পেরে উঠে দাঁড়ালো, বলল, ওকে স্টুয়ার্ট, আজই তাহলে আমার এখানে লাস্ট নাইট। তুমি কাল থেকে সব দায়িত্ব নেবে। হ্যাঁ, আমার আন্ডারে ইঞ্জিনিয়াররা তোমাকে নিশ্চয়ই সব বুঝিয়ে দেবে। অ্যান্ড আই নো ইউ ডোন্ট নিড মি। এবার শুধু একটা জাহাজ ধরে ইংল্যান্ডে ফিরতে পারলেই হলো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ এই জঘন্য দেশ থেকে আমাকে উদ্ধার করার জন্য।
May God bless you. হোর্ডিংয়ের এই সব প্রশংসা স্টুয়ার্টের ভালো লেগে গেল। নিজের ব্যবহারে কিঞ্চিত লজ্জিত হয়ে স্টুয়ার্ট একটা চেয়ার টেনে বসে পড়ল। 10 মিনিট স্টুয়ার্ট আর হোর্ডিং মিলে কারখানার রোজের কাজের বিবরণ নিয়ে বেশ গল্পগুজবও করল। তারপর হঠাৎ করেই হোর্ডিং বলল, আমাদের কি তাহলে একটু তাস খেলা উচিত নয়? ততক্ষণে দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেছে। হোর্ডিং একবারের জন্যেও নেটিভদের নিয়ে কোনো কথা বলেনি আর, তাই হোর্ডিংয়ের তাস খেলার প্রস্তাবে সায় দিল স্টুয়ার্ট। দুজনে উঠে গিয়ে তাস খেলার বর্গাকার টেবিলের মুখোমুখি বসল। জয়ন্তর ধারণা হলো এই তাস খেলতে গিয়েই কোনোভাবে খুন হবে স্টুয়ার্ট। হঠাৎ করেই জয়ন্তর মনে পড়ল তাস তো টেবিলের নিচে নেই, সেটা তো এই মুহূর্তে ওর হাতে। কিন্তু এ কি, টেবিলের নিচ থেকে তাস বার করে এনেছে হোর্ডিং। জয়ন্ত দেখল ওর হাতে আর তাসের প্যাকেটটা নেই। কিন্তু এটা কি করছে হোর্ডিং? তাসের প্যাকেট থেকে তাস যেন কিছুতেই বের করতে পারছে না। কি হলো, তাস বেরোচ্ছে না কেন? প্রশ্ন করল স্টুয়ার্ট। না, ইটস স্টাক। আগুলে থুতু লাগিয়ে তারপরে বের করতে হবে। তুমি একবার ট্রাই করবে কি? হোর্ডিং প্যাকেটটা দিল স্টুয়ার্টের দিকে। জয়ন্তর মাথায় বিদ্যুৎ খেলে গেল। ও যে 2-3 বার প্যাকেট থেকে তাস বার করেছে তাতে কখনোই ওকে থুতু লাগিয়ে বার করতে হয়নি। তার মানে ওই থুতু লাগিয়ে তাস বার করাতেই নিশ্চয়ই মৃত্যুবান লুকিয়ে আছে। জয়ন্ত কিছু একটা করতে পারার আগেই স্টুয়ার্ট প্যাকেট থেকে তাস বার করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই বার করতে পারল না। তারপর প্যাকেট থেকে আঙুল বার করে থুতু লাগিয়ে তাস বার করার চেষ্টা করতেই হঠাৎ করে চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল স্টুয়ার্ট। অট্টহাসি হেসে উঠল হোর্ডিং। স্কাউন্ডারেল, নেটিভদের উদ্ধার করতে এসেছে। এবার শালা মর এখানে। ঠিক 5 মিনিট পরেই মরে যাবি এখানে শুয়ে থেকে। And then তোর ডেড বডিটা তোর ঘরে রেখে আসবো। কথা শেষ করতে পারল না হোর্ডিং। জয়ন্ত ঝাঁপিয়ে পড়ল হোর্ডিংয়ের ওপর। আগেই টেবিল থেকে ঘড়িটা তুলে নিয়েছিল, ওটা দিয়েই হোর্ডিংয়ের মাথায় মারল। মুহূর্তের মধ্যে চারিদিক রক্তে ভরে উঠল। স্টুয়ার্টের দিকে তাকিয়ে দেখল তাসের প্যাকেটে রাখা বিষের ক্রিয়া বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে পারলে বেঁচেও যেতে পারে। তাসগুলো এখন প্যাকেট থেকে খুলে রক্তে মাখামাখি হয়ে গেছে। হেল্প, হেল্প বলে চেঁচিয়ে উঠল জয়ন্ত। আচমকা ওকে অবাক করে ঘরে ঢুকলো নেটিভ কর্মচারীটা। জয়ন্তকে কিছু বলতে হলো না। লোকটা অবিশ্বাস্য দক্ষতায় স্টুয়ার্টকে কাঁধে তুলে ঘর থেকে বেরিয়ে দৌড়তে শুরু করে দিল। জয়ন্ত দেখল ওর আশেপাশের পরিবেশ আবার বদলে যাচ্ছে। মিউজিয়াম থেকে নিজের বর্তমান চেম্বারে ফিরে এলো জয়ন্ত। যে ঘটনার সাক্ষী হলো সেটা ওর কাছে প্রচণ্ড অবিশ্বাস্য লাগছে, কিন্তু ঘরে ঢুকেই একটা বড় চমক অপেক্ষা করছিল ওর। দেওয়ালে লাগানো সাকসেশন বোর্ডে জয়ন্তর ক্রমিক বদলে গেছে। ও এখন কারখানার 55 নম্বর প্রধান। প্রথম বোর্ডে হোর্ডিংয়ের কার্যকাল শেষ হয়েছে 17 মে 1914। ডেটের পাশে লেখা OB2s, মানে ওই দিনেই উনি মারা গিয়েছিলেন। স্টুয়ার্টের নাম ঠিক তার পরের ক্রমিক সংখ্যায় যোগ হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ হোর্ডিং মারা যাওয়ার 10 দিন পর। ঘটনাটা বুঝতে পেরে সাথে সাথে পিয়নকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল জয়ন্ত স্টুয়ার্টের অমীমাংসিত ডেথ কেসের ফাইলটা আনতে, যেটা কাল রাতে পড়ার পরে টেবিলেই রেখে এসেছিল। পিয়ন ফাইলটা পায়নি, কারণ টেবিলের ওপর যে ফাইলটা ছিল তার শিরোনামে ছিল মিস্টেরিয়াস ডেথ রিপোর্ট অন জন হোর্ডিং, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিজয়পুর ওয়ার্কশপ। ভেতরে কজ অফ ডেথ লেখা এক্সেসিভ ব্লিডিং ফ্রম হেড ইঞ্জুরি, আততায়ী অজ্ঞাত। এতক্ষণ ধরে শুনছিলেন
অরিত্র তুহিন দাসের কলমে হোর্ডিং সাহেবের মৃত্যু রহস্য। আজকের গল্প পাঠে রয়েছে মিমো, অন্যান্য চরিত্রে সৌরভ সাহা, কৌশিক, সৌরভ রায়, নীল, বাল্মীকি এবং গল্পের সূত্রধার এবং প্রধান চরিত্রে আমি বুবাই সাহা। এছাড়াও শব্দগ্রহণ ও আবহে মৌমিতা সাহা মিহাস প্রোডাকশন হাউস থেকে, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল এবং সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা সাহা। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। ধন্যবাদ।